আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট জুবায়ের। আজ আলোচনা করব সুশাসন এবং গণতন্ত্রের অন্তরায় আসলে কোনটি? আমরা তো অনেক ধরনের পড়ালেখা, অনেক ধরনের জ্ঞান চর্চা করে থাকি। কিন্তু আমাদের জানা উচিত যে সুশাসন এবং গণতন্ত্রের যে উত্তরণ, সেই উত্তরণের বড় বাধা কোনটি? এটি আমাদের জানতে হবে। দেখেন, আপনারা ৫ই আগস্ট ঘটালেন। ৫ই আগস্ট ঘটানোর পরেই আপনারা বললেন আপনারা একটা দেশ, এমন একটা নিউ বাংলাদেশ দিবেন যে বাংলাদেশে অন্যায় থাকবে না, সুশাসন থাকবে, দুর্নীতি থাকবে না, কত কিছু উঠে যাবে। আপনারা বললেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আপনারা স্বৈরাচার উৎখাত করেছেন। কিন্তু আপনারা তা করতে ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি যে গণতন্ত্র, সুশাসন কোনো কিছুই বাংলাদেশে নাই। বাংলাদেশের জন্মের লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সুশাসন, গণতন্ত্র কোনো কিছুই কায়েম হয় নাই। আমি আশা করি যতদিন পর্যন্ত এদেশের মানুষ সুশিক্ষিত না হবে এবং সচেতন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে সুশাসন বা গণতন্ত্র আসবে না। আমি বলি প্রায় সময় যে একটি কথা প্রায় সময় আমার বলতে হয় যে বাংলাদেশি পিপলস আর নট রেডি টু অ্যাকসেপ্ট ডেমোক্রেসি। তারা চায় না, এবং তাদের মধ্যে এই ধরনের প্রক্রিয়া আছে যে উইলিংলি বা ইন্টেনশনালি তারা চায় না যে বাংলাদেশে গণতন্ত্র বা সুশাসন থাকুক। কেন? আমাদের একটি সংবিধান আছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, কিন্তু আমরা এই সংবিধান কোনোদিন মানিই না। ঠিক আছে, আমরা যেমন বাড়িতে অনেক কিছু থাকলে সবকিছু মানার প্রয়োজন পড়ে না। যেমন বাড়িতে মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, কিন্তু সবাইকে যেমন মানার প্রয়োজন পড়ে না, যে টাকা পয়সা দেয় আমরা শুধু তাকেই মানি। ঠিক তেমনি আমাদের এই কনস্টিটিউশনটা হয়ে গেছে এমন যে যতটুকু সরকারের প্রয়োজন হয় রাষ্ট্র চালানোর জন্য এবং তার ব্যক্তিগত স্বার্থের জন্য, সরকার শুধু ততটুকুই মানে। আর যতটুকু জনগণের প্রয়োজন হয়, মানে জনগণের বেনিফিট হবে, অতটুকু মানলে ততটুকু আর সরকার মানে না। মানে জনগণের ভালোর জন্য সরকার নয়, জনগণের ভালোর জন্য আপনার কনস্টিটিউশন নাই, সরকারের ভালোর জন্য কনস্টিটিউশন, এবং সরকারকে স্থায়ীভাবে রাখার জন্য কনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে। তো এই কনস্টিটিউশন থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি মনে করি এই কনস্টিটিউশন না থাকলেও কিছু যায় আসে না বাংলাদেশে। আমরা দেখলাম আজকের ঘটনা, আমার খুব খারাপ লাগলো যে মানিকগঞ্জে একটি ৮ বছরের শিশুকন্যা হত্যা হয়েছে, তার মরা দেহ উদ্ধার হয়েছে। এরপরে সন্দেহের বশবর্তী দুইজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তারা দুইজনই ভাই। এখন প্রশ্ন হলো, দেখেন, যে ব্যক্তি মারা গেছে সেটা তো নিঃসন্দেহে নিগৃহীত অপরাধ করছে এবং খুবই জঘন্যতম অপরাধ করছে, একটা শিশু বাচ্চাকে হত্যা করে। যারা করছে তাদেরকে গালি দিলে কম হবে, তাদেরকে পশুর সাথে তুলনা করলে পশুর অপমান করা হবে। আমি তাদেরকে ইবলিসের সাথে তুলনা দিতে চাই, মানে পৃথিবীর জঘন্যতম অপরাধী সাথে আমি তাদের তুলনা দিতে চাই। আমি বলতে চাই যে তাদেরকে যদি হত্যাই করে থাকে, এই সন্দেহ যদি তাদের থাকে যে দুইজন তারা হত্যা করছে, আইনের মাধ্যমে তাদের সাজা দিবে, তাদেরকে দোষী প্রমাণ করতে হবে, এবং তারা চেষ্টা করবে সংবিধান অনুযায়ী ৩২ অনুচ্ছেদ এবং ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিরাপত্তা সরকার দিবে ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, এবং সেই অপরাধীরা তাদেরকে প্রমাণ করার সুযোগ পাবে যে তারা যে নির্দোষ সেটা প্রমাণ করার সুযোগ পাবে তারা ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী। এই সুযোগটা তাদের দিতে হবে, এটা মৌলিক অধিকার, এটা দিতে হবে। এখন এই জনগণের রাস্তা নেই কেন? জনগণ কেন আইন আদালত করতে চায় না? জনগণ কেন পিটিয়ে মানুষকে হত্যা করছে? কারণ হলো, জনগণ বুঝে গেছে যে পুলিশ এবং প্রশাসন এবং এই আইন আদালতে গেলে তারা ন্যায় বিচার পাবে না, কোনো না কোনোভাবে অপরাধী ছাড়া পেয়ে যাবে। এই যে বিলিফটা মানুষের মধ্যে চলে এসেছে, জনগণের মধ্যে চলে এসে, এই কারণেই তারা পিটিয়ে হত্যা করছে। কিন্তু এই পিটিয়ে হত্যা করাটা কি সমাধান? এটা কি সমাধান? আর যদি এটাই যদি একমাত্র সমাধান হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন, এই পুলিশ প্রশাসন এবং আইন আদালত উঠিয়ে দিতে হবে বাংলাদেশ থেকে, এর প্রয়োজনীয়তা নাই। এর যদি প্রয়োজনীয়তাই থাকবে, তাহলে মানুষ কেন আদালত বিমুখ হবে? মানুষ কেন থানা প্রশাসন বিমুখ হবে? মানুষ কেন নিজের হাতে বিচার করবে, মানে আইন নিজের হাতে তুলে নিবে? এর অর্থ একটাই, যে সরকার ব্যর্থ, সরকার সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ, সরকার আইন আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এমন একটা শেপে নিয়ে আসতে হবে বাংলাদেশকে, যে শেপে আনলে জনগণ সোজা হবে,
আমি মনে করি সেই শেপটা হলো কিম জং উন শেপ। কিম জং উন শেপ, অর্থাৎ এই দেশের মানুষের জন্য কিম জং উন মার্কা সরকার ব্যবস্থাই ভালো। আমার তো মনে হয় মাঝে মাঝে যদি এই দেশকে কিম জং উনের কাছে যদি 50 বছরের জন্য লিজ দেওয়া যেত, তাহলে বোধহয় এই দেশটা সোজা হতো। এই দেশে তেমন সরকার ব্যবস্থা দরকার যারা জনগণকে পিটিয়ে লাল করতে পারে। জনগণকে আপনি স্বাধীনতা দিবেন, জনগণকে আপনি মনে করেন যে অধিক অধিক সুযোগ দিবেন, জনগণ পাগল হয়ে যাবে, জনগণ আইন কানুন মানা ছেড়ে দিবে। জনগণকে সাইজ করবেন, জনগণকে সবসময় দৌড়ের পরে রাখবেন, জনগণ সোজা। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুশিক্ষা, কিন্তু আমরা সেই সুশিক্ষা বাস্তবায়নে ব্যর্থ। সুশিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আপনি দেখেন সবার আগে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি উঠিয়ে দিতে হবে। 5ই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের সময়, জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় এই ছাত্র জনতা বলেছিল যে তারা শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করবে। তারা আদতে রাজনীতি মুক্ত তো করেই নাই, বরঞ্চ তারা নিজেরা সংগঠন খুলে স্কুল কলেজ প্রতিষ্ঠানে তাদের সংগঠনের শাখা খুলে দিয়েছে। তারা আরো বেশি বেশি সাংগঠনিক হওয়ার চেষ্টা করছে। তাহলে তোমাদের মনে কি ছিল? তোমরা নিজেরাই তো দুর্নীতিগ্রস্ত, তোমরা মুখে এক কথা আর মনে আরেক কথা। এরপরে দেখেন, আমরা ভাবলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, তাহলে নতুন সরকার এসে নতুন একজন মন্ত্রী বানানো। মন্ত্রী আমরা ভাবলাম হ্যাঁ নকল উদ্ধার হয়ে যাবে, কিন্তু তিনি শুধু নকলের বুলি ছাড়ার কোনো কথাই বলেন না। শিক্ষা ব্যবস্থাকে সৃজনশীলমুখী বাস্তবমুখী করার কি প্রক্রিয়া তার কাছে আছে, কি নতুন ধরনের তিনি উদ্যোগ গ্রহণ করবেন সে সম্পর্কিত বিধান তার মাথার মধ্যে নাই। তার মাথায় একটাই হেলিকপ্টার আর নকল, যা সে হেলিকপ্টার নিয়ে বিভিন্ন কেন্দ্রে যেয়ে যে নকল উদ্ধার করবে। নকল উদ্ধার করলেই কি আপনার শিক্ষা ব্যবস্থা উচ্চ হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হয়ে যাবে? আপনার কি মনে হয় যে এখনো বাচ্চারা সেই নকলের মধ্যেই পড়ে আছে, বই খাতা নিয়ে যে নকল করে, তাই মনে করেন আপনি? আমরা দেখলাম তিনি স্কুলে যে ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করছে, অমুককে চেনো, তমুককে চেনো, তোমরা কার সাথে পলিটিক্স করবে, তোমরা কার সাথে রাজনীতি করবে? নির্লজ্জের মতো একজন শিক্ষকের এই আচরণ। তাহলে শিক্ষা ব্যবস্থা উদ্ধার হবে কিভাবে? শিক্ষা ব্যবস্থা উদ্ধার করার কোনো উদ্দেশ্য আজও পর্যন্ত আমি কারোর মধ্যে দেখি নাই। জন্মলগ্ন থেকে 1971-এর পরে, মানে 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের সুশাসনের ক্ষেত্রে, ভালো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় নাই। এই দেশে একমাত্র কাজ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা, শিক্ষা প্রতিষ্ঠানে কিছু উজবুক সৃষ্টি করা। কিছু মনিব আছে, তারা চায় যে শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক সংগঠন দিয়ে একটি স্লেভ তৈরি করা, যারা জি হুজুর প্রক্রিয়াতে বেঁচে থাকবে, এবং তাদেরকে কাজে লাগিয়ে সরকার সুন্দর মতো করে এই দেশকে শোষণ করে যাবে। জনগণের কোনো অধিকার আদায় হবে না। আপনাদেরকে আজকে থেকেই শিক্ষা নিতে হবে যে শিক্ষার মূল যে স্তম্ভ সেটা হলো সামাজিকীকরণ। সেটা কিভাবে হতে পারে? আমরা দেখেছি যে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সামাজিকীকরণ হতে পেরেছে, পরিবার থেকে হয়েছে, স্কুলের থেকে হয়েছে, খেলার মাঠ থেকে হয়েছে, সামাজিক সংগঠন থেকে হয়েছে, কিন্তু এগুলো উঠে গেছে, এখন এগুলো নাই। মানুষ এখন মাদক, সন্ত্রাস, খুন, রাহাজানি এগুলোর মধ্যে ডুবে আছে। সরকার যদি এখনই শিক্ষা ব্যবস্থায় মনোনিবেশ না করে, শিক্ষা প্রতিষ্ঠানকে যদি রাজনীতি মুক্ত না করে এবং সামাজিকীকরণের দিকে যদি দৃষ্টি আকর্ষণ না করে, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো বাংলাদেশের যে জনসম্পদ রয়েছে, ম্যান পাওয়ার রয়েছে, সেটি ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ আজ যে অবস্থানে আছে কয়েকদিন পরে সোমালিয়া ছাড়িয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হোক, সেই প্রত্যাশা করে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।